মায়াং নিয়ে বা মায়াঙে এত রহস্য কেন? প্রথম কথা বলতে গেলে মায়াং প্রাচীন কাল থেকে মায়াংটা সৃষ্টি হয়েছে। আমরা মহাভারত নিশ্চয়ই সবাই নাম শুনেছি। মহাভারতে ভীম যখন বনবাসে যায় তখন ভীমের রাক্ষসের সাথে বিয়ে হয়েছিল, নিশ্চয়ই আমরা শুনেছি, হিড়িম্বা রাক্ষসী। সেই হিড়িম্বা রাক্ষসীর সাম্রাজ্য ও তার পুত্র, ভীমের যে পুত্র ছিল হিড়িম্বা রাক্ষসীর যে পুত্র ঘটোৎকচ, সেই ঘটোৎকচের থেকে এসছে এই মায়াং সাম্রাজ্য। সেটা শুরু হচ্ছে আপনার আসামের, যে যারা আজকের ডেটে অনেকেই মায়াং নিয়ে বলছে, ঠিক আছে, যেটা আমি ফার্স্ট পয়েন্ট বলি। মায়াংটা কোন রাজ্যের কোন জেলার মধ্যে অবস্থিত সঠিক কিন্তু জানি না। অনেকে কিন্তু মায়াং নিয়ে সোশ্যাল মিডিয়ায় কিন্তু বকে যাচ্ছে। মায়াং হচ্ছে আসাম রাজ্যের মরিগাঁও জেলায় অবস্থিত। আসাম রাজ্যের গুয়াহাটি থেকে যেটা যাচ্ছে মায়াং, সেটা মায়াংয়ের একটা সামান্য, এখানে একটা মিউজিয়াম ছাড়া কিচ্ছু নেই, ঠিক আছে। যদি মায়াং হচ্ছে তিনটা, একটা বুড়ো মায়াং, একটা উলুক মায়াং, একটা হচ্ছে গুপ্ত মায়াং। তার মানে মায়াঙের যে এতগুলো ভাগ আছে এটা কিন্তু মায়াঙের সঠিক্যালি তিনটে ভাগ, ঠিক আছে। এখন তিনটে জায়গা, ওখানে বিশেষ করে কিছু কিছু ক্রিয়াকলাপ হয়। সেই ক্রিয়াকলাপগুলো অধিকাংশ মানুষই জানে না। খালি মায়াঙে যায়, মায়াঙে যাবো কিছু না বশীকরণের জন্য। মায়াঙে কলকাতার লোক বসে মায়াং গেলে আমি এটা বশীকরণ করে নিয়ে চলে আসবো, এটা সঠিক নয়। মায়াঙে অনেক গুপ্ত জিনিস হয়, বিভিন্ন গুপ্ত রোগের অনেক কিছু সন্ধান আছে। আর বিশাল বড় একটা রিয়েল একটা কথা বলে দিই, সেটা প্রত্যেকে জানা দরকার। আজকে ডেটের মা বোনেরা প্রত্যেকে, ঠিক আছে, প্রত্যেককে বলি, চুল সবসময় ছেড়ে যাবেন না। সবচেয়ে নেগেটিভ দেখেন, আমরা কারো কাছে গেলে আশীর্বাদ না মাথাটা এমন করে নিচু করি না, তাহলে আশীর্বাদ মাথা চুল দিয়ে আসছে। চুলটা খোলা থাকলে নানা রকম নেগেটিভ এনার্জি কিন্তু চলে আসে। ধনাত্মক যেমন আসে, ঋণাত্মক আসে, দুটো মিলে, পজিটিভ আর নেগেটিভ। তন্ত্র অদৃশ্য হলেও সত্য। তন্ত্র যেমন কাজ করে, খুব গুপ্তভাবে কাজ করে। দেখুন মায়াং সব তন্ত্র বারবার, মায়াং তন্ত্র একবার। মায়াং তন্ত্র যদি সঠিক প্রয়োগ করা যায়, সময় লাগবে, সেটা টাইম, আমার কাছে যেই আসুক না কেন টাইম লিমিট রয়েছে, সেই লিমিট অনুযায়ী কাজ করতে হয়। সেই লিমিট দিয়ে দিলাম, সেই টাইমের মধ্যেই কাজ হবে। একদিন এদিকও না, একদিন ওদিকও না। সঠিক প্রয়োগ, সঠিক সমাধান। গোসাই ঠাকুরের আড্ডায় আপনাদের আরো একবার স্বাগত। আপনারা জানেন গোসাই ঠাকুর প্রত্যেক সপ্তাহে নতুন নতুন অতিথির সাথে নতুন নতুন বিষয় নিয়ে আসে আপনাদের সামনে। আজকে আমরা যাকে পেয়েছি তিনি আমাদের স্টুডিওয় এসছেন সুদূর আসাম থেকে, মহারাজ শ্রী জিৎ শাস্ত্রী। ওয়েলকাম টু গোসাই ঠাকুরের আড্ডা। নমস্কার। গোসাই ঠাকুরের আড্ডায় সবাইকে আমার তরফ থেকে স্বাগত। সবাই ভিডিও দেখবেন, এটাই আমি চাই, আমাদের পাশে থাকবেন। আসাম থেকে এসছেন মহারাজ, তাই আসাম বললেই আমরা বুঝি মায়াং এর কথা। তো মায়াং এর কথা হবেই। সবার প্রথম যেটা জিজ্ঞাসা করব সেটা হচ্ছে মায়াং নিয়ে বা মায়াঙে এত রহস্য কেন? দেখুন, প্রথম কথা বলতে গেলে মায়াং প্রাচীন কাল থেকে মায়াংটা সৃষ্টি হয়েছে। আমরা মহাভারত নিশ্চয়ই সবাই নাম শুনেছি। মহাভারতে ভীম যখন বনবাসে যায় তখন ভীমের রাক্ষসের সাথে বিয়ে হয়েছিল, নিশ্চয়ই আমরা শুনেছি, হিড়িম্বা রাক্ষসী। সেই হিড়িম্বা রাক্ষসীর সাম্রাজ্য ও তার পুত্র, ভীমের যে পুত্র ছিল হিড়িম্বা রাক্ষসীর যে পুত্র ঘটোৎকচ, সেই ঘটোৎকচের থেকে এসছে এই মায়াং সাম্রাজ্য। সেটা শুরু হচ্ছে আপনার আসামের, যে যারা আজকের ডেটে অনেকেই মায়াং নিয়ে বলছে, ঠিক আছে, যেটা আমি ফার্স্ট পয়েন্ট বলি। মায়াংটা কোন রাজ্যের কোন জেলার মধ্যে অবস্থিত সঠিক কিন্তু জানি না। অনেকে কিন্তু মায়াং নিয়ে সোশ্যাল মিডিয়ায় কিন্তু বকে যাচ্ছে। কথাটা কি ভুল বললাম? সেম মায়াং হচ্ছে আসাম রাজ্যের মরিগাঁও জেলায় অবস্থিত। আচ্ছা, ঠিক আছে। আমরা যেটা গুয়াহাটি থেকে খুব কাছে যেটা যাই, মায়াং ইন্ট্রোডাকশন দিয়ে কিন্তু ঢুকছি, ঠিক আছে। মায়াংয়ের আসাম রাজ্যের গুয়াহাটি থেকে যেটা যাচ্ছে মায়াং, সেটা মায়াংয়ের একটা সামান্য, এখানে একটা মিউজিয়াম ছাড়া কিচ্ছু নেই, ঠিক আছে। যদি মায়াং হচ্ছে তিনটা, একটা বুড়ো মায়াং, একটা উলুক মায়াং, একটা হচ্ছে গুপ্ত মায়াং। গুপ্ত মায়াঙে হচ্ছে আমার বসবাস, জন্মস্থান, বসবাস সবকিছু বলতে পারেন। সেটা যেতে গেলে আপনাকে যেতে হবে লামডিং হয়ে। মায়াঙের শুরু হচ্ছে গিয়ে আপনার গুয়াহাটির থেকে, শেষ হচ্ছে গিয়ে আপ টু লামডিং, আর ওদিকে চলে যাচ্ছে হচ্ছে ডিমাপুর যে নাগাল্যান্ড আছে, নাগাল্যান্ডে যদি যান, যে মহাভারতের যে পাশা খেলেছে, সেই পাশাগুলো এখনো আছে। বিশাল সাইজের পাশা, একটা পাশার ওজন নিয়ার অ্যাবাউট 200 থেকে 300 কিলো পাশা। বুঝতে পারছেন? একটা রাক্ষস বা দৈত্য দানব গুলো একটা ওদের কাছে 200-300 কিলো বিষয় না। তার মানে মায়াঙের যে এতগুলো ভাগ আছে এটা কিন্তু মায়াঙের সঠিক্যালি তিনটে ভাগ, ঠিক আছে। এখন তিনটে জায়গা, ওখানে বিশেষ করে কিছু কিছু ক্রিয়াকলাপ হয়। সেই ক্রিয়াকলাপগুলো অধিকাংশ মানুষই জানে না। খালি মায়াঙে যায়, মায়াঙে যাবো কিছু না বশীকরণের জন্য। মায়াঙে কলকাতার লোক বসে মায়াং গেলে আমি এটা বশীকরণ করে নিয়ে চলে আসবো, এটা সঠিক নয়। মায়াঙে অনেক গুপ্ত জিনিস হয়, বিভিন্ন গুপ্ত রোগের অনেক কিছু সন্ধান আছে। গুপ্ত যে রোগগুলো হয়, রোগের মেডিসিন, আয়ুর্বেদ। দেখুন বেদ তো 4টি, ঠিক আছে, 4টি বেদ আর 4টি উপবেদ। সেই বেদের
অঙ্গ থেকেই মায়াং এর সাথে অনেক কানেকশন আছে, সেগুলোকে আমাদের দেখতে হবে। খালি হুটোপাটি করে কারোর উপর কিছু একটা চাপিয়ে দিলে হবে না। আচ্ছা, এই যে মায়াং এর যে ভাগটা আপনি বললেন, এই প্রত্যেকটা ভাগের তো এক একটা বিশেষত্ব আছে। দেখুন, প্রথম কথা যেটা বলছি যে বুড়া মায়াং আছে, ঠিক আছে, সেখানে সামান্য কিছু কিছু প্রয়োগ হয়, ঠিক আছে। সেখানে বিশেষ করে যেটা হয়, যেখানে সচরাচর সবাই আমরা যাই, ঠিক আছে, সেখানে শরীরের মধ্যে যেমন সাপে কেটে দেয়, সেইটা শরীরে নানা রকমের স্কিন ডিজিজ হয়, স্কিন ডিজিজের জন্য ইয়ে রয়েছে। আর ফুক ফাক মানে হাওয়া বাতাস এটা সেটা তার দিন এগুলো চলে, ঠিক আছে। এটা হচ্ছে ছোট মায়াং এর যেটা বললাম, ঠিক আছে। নেক্সট আসছে উলুক মায়াং। উলুক মায়াং এ নানা রকমের চালান হয়। আপনার নিশ্চয়ই অনেক সিনেমার মধ্যে দেখা যায় গাছের উপর উঠলো, গাছটা চলতে শুরু করলো, গাছ আসন চলতে শুরু করলো। আর নেক্সট লেভেলের একটা হয় যে আপনি চেয়ারটায় বসে আছেন, মন্ত্র দেব চেয়ারের মধ্যে আপনি বসে থাকবেন, চেয়ার থেকে আপনি উঠতে পারবেন না। আচ্ছা, সেরকম লেভেলেরও ক্রিয়া হয়। এইটার জন্য বিশেষ করে ঝাড়খণ্ডের কিছু কিছু ব্যক্তিরা আছে, এগুলা ওরা ইউপি সাইডে গিয়ে ওরা ম্যাজিক গুলো দেখানোর জন্য ওই প্রয়োগগুলো করে। কারণ সবটাই ম্যাজিক না, ম্যাজিকের বাইরেও তন্ত্র আছে। তন্ত্র অদৃশ্য হলেও সত্য। তন্ত্র যেমন কাজ করে, খুব গুপ্তভাবে কাজ করে। দেখুন, মায়াং সব তন্ত্র বারবার, মায়াং তন্ত্র একবার। মায়াং তন্ত্র যদি সঠিক প্রয়োগ করা যায়, সময় লাগবে, সেটা টাইম আমি আমার কাছে যেই আসুক না কেন, টাইম লিমিট রয়েছে, সেই লিমিট অনুযায়ী কাজ করতে হয়। সেই লিমিট দিয়ে দিলাম, সেই টাইমের মধ্যেই কাজ হবে। একদিন এদিকও না, একদিন ওদিকও না। সঠিক প্রয়োগ, সঠিক সমাধান। আচ্ছা, অনেকেই তো বলে যে আমি এত টাকা দিয়েছি, আমার কোনো কাজ হয়নি। সেক্ষেত্রে মানুষের মনে এক একটা ধারণা থাকে যে আমার কাজটা ইনস্ট্যান্ট হয়ে যাবে, মানে আজকে আমি করালে আমার কাজটা কালকে হয়ে যাবে। এরকম কি হয়? মানে ইনস্ট্যান্ট কাজ কি হয়? ইনস্ট্যান্ট কখনোই সম্ভব না। একটা প্রয়োগ করতে গেলে সময় লাগে। আর আমাদের মায়াং এর যে ক্রিয়াগুলো চলে, সেগুলো সময় নিয়ে চলে। আজকে স্টার্ট করলাম, কন্টিনিউ 6 দিন 7 দিন কন্টিনিউ করতে হবে। মানে আজকে 1 ঘন্টা কাজ করলাম, 2 ঘন্টা কাজ করলাম, স্টপ। কালকে আবার নেক্সট, এমন পাট করে কাজ করতে হয়। যে একবারে হবন করলাম, হোমযজ্ঞ করলাম, আর একবারে 100 জন বসিয়ে হোমযজ্ঞ আমরা করি না, ঠিক আছে। মায়াং তন্ত্র দেখুন, মায়াং তন্ত্রে আগুন না হলেও চলে, এটা বাস্তব। আগুন না জ্বালিয়েও কাজ করা যায়। মেন হচ্ছে মন্ত্র শক্তির এত পাওয়ার আছে, আগুন না জ্বলিয়েও কাজ করা যায়। কিছু কিছু ক্ষেত্রে আগে যেটা আমরা ছোটবেলায় শুনে এসেছি, মানে আমাদের ফ্যামিলিতে, আমাদের তো বংশ পরম্পরায়, আমাদের এটা 5ম জেনারেশন। আচ্ছা, মানে ধরে রাখুন 300-350 বছরের আমাদের ফ্যামিলিতে দাদা গিয়েছেন, দাদা গিয়ে নিজে দেখেছেন ফ্যামিলিতে যাদের সাথে কথা বলে কেউ কিছু না কিছু জানবে। যার সাথে কথা বলে দিচ্ছি, কিছু না কিছু বলে দিচ্ছি, এই বিষয়ে ওই বিষয়ে সমস্ত কিছু বলে দিচ্ছি। তাহলে সেম ভাবে এটা আপনার পুরো বংশ। হ্যাঁ, আমি ছোটবেলা, আমি যখন স্কুল লাইফে পড়াশোনা করি, তখন থেকে আমি দেখছি আমার ঠাকুরদার হাত ধরে এটা শেখা। মানে আপনার জন্ম আপনি বলছিলেন যে ওইখানেই? হ্যাঁ, মানে আমার ঠাকুরদার হাত ধরে আমার শেখা। ছোটবেলা থেকে যখন আমি মাতৃগর্ভে ছিলাম, তখন আমার মা এদিকে বসে থাকতো। মানে কি হয়, আমাদের গ্রামের বাড়ি, মাটির বাড়িতে কি হয়, টিনের ঘর, মাটির বাড়ি, ঠিক আছে। বারান্দায় বিশাল লম্বা বারান্দা, ঠিক আছে, বারান্দায় বসে আছে, সাথে কাজ করছে, এই সাইডে বসে কাজ করছে, তা দেখতে পাচ্ছে সেখান থেকে। আর ছোটবেলায় আমি একটা ক্রিয়া হয়েছিল, তখন মনে হয় আমি ক্লাস 6-7 পড়ি। মানে নানা রকম ভূতের যে ইয়ে হয় না, আচর হয় না, ভূতের কোনো দৃষ্টি চলে আসে একটা মহিলার উপর, ঠিক আছে। আর আমাদের গ্রামের বাড়ি, আমাদের প্রত্যেকটা গ্রামের বাড়িতে ওদিকে চাষবাস আছে, ঠিক আছে। আমাদেরও জমি আছে, চাষবাস, কারণ আমাদের কোনো সবজি কিনে খেতে হয় না, সমস্ত কিছু খেতেই হয়। খেতে গেছে, দাদু নেই, আমি দেখতাম ওটা কি করে, করার পর একটা ইয়ে করে। সেম ভাবে ওর কি সমস্যা হচ্ছে, আমি কিছু বুঝি না, জানি না, কিচ্ছু জানি না। আমি দেখলাম ওই ডাব্বা থেকে দাদুটা কিছু বের করে, এটার মধ্যে একটা প্রেস করে, আর কিছু বলে, শেষ। আমি মন্ত্র কিচ্ছু জানি না, ওই ডাব্বার থেকে জিনিসটা বের করে জাস্ট যার শরীরে ভূতের আচর আছে তার কপালে টাচ করে দিলাম। টাচ করার পর দেখতে পেলাম যে ভদ্র মহিলা ছিল, 1 ঘন্টার মধ্যে রিলিফ। আচ্ছা, আমি দিব্যি এটা করে টোরে সকাল 8টা-9টা বাজে, আমি স্নান টান করে স্কুলে চলে যাই। স্কুল থেকে ফিরে আসার পর ওরা দিব্যি চলে যায় যারা ছিল। স্কুল থেকে ফিরে আসার পর, দাদু তুই কি ঘটনা ঘটিয়েছি, আমি কি করেছি, আমি লোকটা সমস্যা হচ্ছিল, তুমি নেই, আমি কাজ করে দিয়েছি। ওই ভদ্র মহিলার উপর প্রেতের চালান ছিল, সেটা কেটে গেছে, সেটা আরো কাজ ছিল। আমি তো কাজ জানি না, আমাকে এসেছে, তুমি নেই, আমি দেখলাম লোকটা কষ্ট পাচ্ছে, আর আমি করে দিলাম, ঠিক আছে। আর আমার কত সময় এরকম বিরক্ত লাগতো, মানে আমি দাদু আর আমি এই ধরুন একটা ঘরের মধ্যেই, এই সাইডের বেডে দাদু থাকতো, এই সাইডে আমি থাকতাম, ঠিক আছে। সকাল থেকে লোক এসে বসে থাকে, সবচেয়ে বিরক্তিকর, ঘুম হতে দেয় না। রাত্রে করেও দেখি লোক আছে, সকালেও লোক আছে। আর যেটা ওখানে হতো, দাদু হচ্ছে গিয়ে সময় নিয়ে করতো যে গাছ কুষ্টি।
যে কুষ্টিগুলো হয়, গাছ কুষ্টি 7 ফুট 8 ফুট লম্বা, যে এরকম লম্বা হয় রোল। এখন তো কম্পিউটারের সব, আপনি ডেটা সাবমিট করলেন, ক্লিক করলেন, সমস্ত কিছু বেরিয়ে গেল, প্রিন্ট আউট করে দিয়ে দিল। গাছ কুষ্টি পাজি দেখে 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 বের করে। এমনকি আমাদের বাড়িতে যদি দেখা যায় 50 থেকে 60 বছর তো ন্যূনতম হবে, এর থেকেও পুরনো পাজি পর্যন্ত আছে। কত পুরনো আপনার পাজি চাই? তবে একুরেট পাজি, মানে যে চলতি পাজি না, যেই পাজি ধরে বিভিন্ন মন্দির, ঠিক আছে, যেমন বেলুড় মঠ বলুন, রামকৃষ্ণ মিশন বলুন, দক্ষিণেশ্বর বা বেনারস, কাশী বিশ্বনাথ ধাম, যেই পাজি দেখে পুজো পাঠ হয়, সেই পাজি মেন তিথি। মানে এদিক এগুলোতে চলতি পাজিতে কিন্তু ডিফারেন্স থাকে, 2-3 মিনিট এদিক ওদিক থাকে। তাই সেম ভাবে কাজ করছিল, তখন কাজ করে দিলাম। তারপর আমি আমার মতো যথারীতি পড়াশোনা করতে থাকি। পড়াশোনা করার পর একটা সময় আসলো, আমি এই জগতে আমি আসবো না, ঠিক আছে, আমি অন্য জগতে যাব। একটা সময় আসলো, আমি কিছু বুঝতে পারলাম, আমি এই জগৎ নিয়ে পড়াশোনা করেছি, ঠিক আছে, যে অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করেছি, প্লাস তন্ত্র তো যে রক্তে আছে। আমাকে একটা কথাই বলেছিল, তোমার যদি সঠিক তন্ত্রের দরকার হয়, তোমার গুরু তোমাকে খুঁজে নেবে। যথারীতি সেম ভাবে গুরু আমাকে খুঁজে পায়। আমি কাজ হাত ধরে শিখে, আমি কাজ তো করি না, তখন বসে আছি। কি হলো, হঠাৎ করে সাডেনলি, মানুষের তো কখনো খারাপ সময় আছে, বসে বলা যায় না, দাদু হঠাৎ করে আমাদেরকে ছেড়ে চলে গেল, ঠিক আছে। ঘটনাটা আজ থেকে 9 বছর আগে। আচ্ছা। ছিল 31 রাত, মানে বছরের শেষ দিন, ঠিক আছে। সেইখান থেকেই ওনার লাস্ট একটা কথাই বলেছিল, তুমি যা কিছু করো না কেন, আমার পেশাটাকে বাঁচিয়ে রেখো। আমি দেখলাম লোকটা যা কথাগুলো বলে গেছে, কথাগুলো সবগুলো মিলে যাচ্ছে। তোমার সবকিছু থেকে তুমি এই জগতে আসবে, হ্যাঁ, অটোমেটিকলি এই জগতে আস্তে 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 চলে আসে, ঠিক আছে। তারপর এইভাবে চলতে চলতে এই জগতে চলে আসা, সারা দুনিয়ার লোকের কাছে চলতে ফিরতে। আমি দেখুন, আমি কাজ করতে করতে ভারতবর্ষের এমন কোনো রাজ্য নেই যে আমি যাইনি। যার সমস্যা আছে সেই ডাকে। আর আমার রেফারেন্স, আমার বিজ্ঞাপন খুবই কম, ঠিক আছে। আমাকে মানুষ খুঁজে পায় কেমন করে? রেফারেন্স। আপনার কাজ হলো, আপনি আপনার ফ্রেন্ডকে বললেন, আরেকজন কাজ হলো সে তার ফ্রেন্ডকে বললো, এমন করে আমি ট্রেনে চলতে চলতে, বাসে চলতে চলতে, মেট্রোতে চলতে চলতে আমি বিভিন্ন রকম ক্লায়েন্ট আমার হয়ে যায়। আচ্ছা, এই যে মায়াং নিয়ে আমরা কথা বলছি, মায়াং তো এক ধরনের তন্ত্র, এটা কোন রকম, মানে এটা কি রকম তন্ত্র? এই মায়াং তন্ত্র হচ্ছে বেসিক্যালি কিছু দ্রব্য গুণে কাজ হয়, আর কিছু হচ্ছে মন্ত্র গুণে কাজ, দুটো, ঠিক আছে। দ্রব্য গুণে কাজ মানে হচ্ছে মায়াঙে কিছু কিছু দ্রব্য পাওয়া যায়। আচ্ছা, আমি একটা প্রশ্ন এখানে আপনাকে জিজ্ঞাসা করছি ইন্টারাপ্ট করে, সেটা হচ্ছে যে আমরা যে তন্ত্র জানি, সেই তন্ত্র আর মায়াং তন্ত্র তো আলাদা। আমরা যে তন্ত্র, বেসিক্যালি যে তন্ত্র সনাতন, মানে আগম তন্ত্র, যেগুলো সনাতন বৈদিক যেগুলো আছে, যেগুলো প্রয়োগ করা, ঠিক আছে, সেখানের থেকে মায়াং তন্ত্র, ওগুলোর থেকে ফার্স্ট কাজ করে মায়াং তন্ত্র। আর মায়াং তন্ত্রে কোনো মিস নেই, কোনো কাজ মিস হয় না। যেটা হবে সেটা হবেই, আর যেটা হবে না সেটা শুরু হবে। কিছু কিছু পরীক্ষা আছে, ঠিক আছে, পরীক্ষাগুলো করে দেখতে হয়। যেমন মায়াং তন্ত্রের মেইন সর্বশ্রেষ্ঠ পরীক্ষা হচ্ছে চক্ষু দর্পণ, যা ভারতবর্ষে আমি একমাত্র জানি, আমার গুরুদেব জানো, তারপরে আমি, আর কেউ জানে না। আচ্ছা, জিনিসটা কিরকম একটু বলা যাবে বিস্তারিতভাবে? চক্ষু দর্পণটা হচ্ছে আপনাকে কিছু ইউনিভার্সাল পাওয়ার, ঠিক আছে, সেগুলো আমরা বিভিন্ন রকম তপ জপের মাধ্যমে আমাদের মধ্যে ক্রিয়েট করি, ঠিক আছে। সেই পাওয়ারটা আপনাকে বসিয়ে, ঠিক আছে, তার জন্য কিছু কিছু ক্রাইটেরিয়া আছে, ঠিক আছে। আপনার উপর যদি কোনো রকম বান জাদুটোনা করা থাকে, আপনার উপর সেই কার্যকরী হবে না, ঠিক আছে। দ্বিতীয়ত, আপনার বাস্তুতে যদি কোনো রকম দোষ থাকে, বাস্তু খারাপ করা থাকে, কখনো হবে না। আর চতুর্থ ভুল হচ্ছে, যেটা আমরা সবচেয়ে বেশি, কালীঘাটে গেলাম, মা আমার চাকরিটা দিও, একটা 10 গ্রামের একটা সোনার নেকলেস তোমার উপহার দেবো। চাকরি পেয়ে গেলাম, ভুলে গেলাম, আর 10 গ্রামের সোনার নেকলেস আর দেওয়া হলো না। এই যে দৈবরিন, এই বিষয়গুলো থাকলে আমরা কখনোই সেই জিনিসটা, আপনাকে টাইম আছে, কিছু টাইম আছে, টাইমের মধ্যে আপনাকে কিছু পাওয়ার দেওয়া হবে, ঠিক আছে, মন্ত্রের মাধ্যমে। সেটা আপনি নিজের চক্ষু, মানে নিজেই দেখতে পারবেন। আপনার কি কি সমস্যা আছে না আছে, আপনি নিজেই দেখতে পারবেন। আচ্ছা, মানে আমি নিজেই উপলব্ধি করতে, হ্যাঁ, আপনার কি কি সমস্যা আছে, কোন একটা সমস্যা করছে, কোন নক্ষত্র সমস্যা করছে, একটু যেটা আপনার উপর কেউ তন্ত্র ক্রিয়া করেছে। এমনকি একটা লোকের উপর কেউ বান মেরেছিল, ঠিক আছে, তারা কি বান মেরেছিল সেটা বলেও দিয়েছে, মানে সেটাও বলে দেয়। সবই সম্ভব আপনার কাছে। আমি কেন বলবো, আর আপনি দেখবেন, ভিজুয়ালাইজেশন আপনার হবে, সেম ভাবে সেরকম ভাবেই হয়। কিন্তু তার জন্য কিছু স্থান, কাল, পাত্র নির্বিশেষে অনেক কিছু বিষয় দেখতে হয়। মানে হুটোবাটি করে কেউ আসলো, আমাকে এসে বলে দিল আমাকে চক্ষু দর্পণ করে দিন, কখনোই সম্ভব নয়। তার জন্য দেখতে হবে কখন কোন টাইমে করাটা সম্ভব।
আচ্ছা, আর কি কি হয় মায়াং তন্ত্র দিয়ে? মায়াংদন্তে যেরকম গুপ্ত দ্রব্যগুলো বললাম, সেখানে কিছু রকমের একটা ফল আছে, ঠিক আছে? আচ্ছা। সেই ফলটার বাজার মূল্য কস্টলি আছে, ঠিক আছে? সেই ফলটা যদি আপনি নিয়ে আসেন, ঠিক আছে, অটোমেটিক জয়েন্ট লাগতে থাকবে। বশীকরণের ক্ষেত্রে সেই ফলটা প্রয়োগ হয়। আচ্ছা। আর বিভিন্ন ধরনের আপনি শিকড় বাকড় দেখতে পারবেন। আপনার হাতে একটা শিকড় আমি খালি জাস্ট, ঠিক আছে, দিয়ে রাখবো, সাত সাত হাতটা পুড়ে যাবে। আচ্ছা। আপনি যদি কামাখ্যায় যান, কিছু কিছু জিনিস পাবেন, ঠিক আছে, আর কিছু কিছু জিনিস পাওয়া যায় না। ওখানকার যেসব দ্রব্যগুলো পাওয়া যায়, সেই দ্রব্যগুলো খুব কস্টলি, কারণ ওগুলো খুব জঙ্গলের ভিতর থেকে। আর যে আমি যেটা বলছি গুপ্ত মায়াং, সেই গুপ্ত মায়াংটা একদম সিকিউর। ওই জায়গায় ঢুকতে গেলে অনেক কিছু আছে, সে জায়গায় রাস্তা নেই, সাইকেলে চলতে হয়, কিন্তু আচ্ছা। কোনো গাড়ি চলে না, সাইকেল বা হেঁটে। হুম। সচরাচর ওখানে কি দিয়ে, ওখানে অ্যাকচুয়ালি আমরা সচরাচর আমরা এদিকে যদি যাই কলকাতার সাইডে, চাষবাস কি দিয়ে করা হয়? ট্রাক্টর। ওখানে এখনো গরু দিয়ে হাল চাষ করা হয়। আর আপনি যদি রাতে করে ঘুমান, বিভিন্ন রকমের একটা, যেরকম আমরা কালিম্পং বা কার্শিয়াং এর দিকে কি পাখির একটা আওয়াজে ঘুম ভেঙে যায়, সেরকম একটা পরিবেশ আপনার ইয়ে হবে। মানে ন্যাচারাল একটা মানে অক্সিজেন, মানে মাটির টানটা এখন ওখানে, অক্সিজেনটাই হচ্ছে মেন। ওই দাদাকে আমি নিয়ে গেছিলাম, দাদা ওদিন গিয়ে দাদা বলতেছে মানে একটা ফ্রেশ অক্সিজেন, কোনো আওয়াজ নেই। ফরেস্টের ভিতর দিয়ে নিয়ে যাচ্ছি, কোথায় নিয়ে যাচ্ছে? ফরেস্টের ভিতর দিয়ে নদীর মধ্যে মাছ, মানে দেখতে একটু ভয়ঙ্কর। যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, মানে যে কোনো সময় বাইসন চলে আসতে পারে, যে কোনো সময় সিংহ, এখানে সিংহ প্রচুর, সিংহ চলে আসতে পারে ছাড়া পুরো, যে কোনো সময় সিংহ আসতে পারে। সিংহ খুব ডেঞ্জারাস। যে গুপ্ত মায়াঙ্গে আপনি যেরকম বলছিলেন, গুপ্ত মায়াঙ্গের মেন হচ্ছে, আমরা বিপরীত পত্তঙ্গিলা দেবীর নাম শুনেছি নিশ্চয়ই, ঠিক আছে? মেন সাধনা স্থল হচ্ছে গিয়ে গুপ্ত মায়াং। আচ্ছা। বিপরীত পত্তঙ্গিলা দেবী কে, সেটা যদি আমরা ভেঙে বলি, সেটা হচ্ছে নরসিংহ যে দেব আছে। কারণ মায়াঙ্গের 80% লোকের আরাধ্য দেব হচ্ছে নরসিংহ দেব, ঠিক আছে? আচ্ছা। নরসিংহ দেবের স্ত্রী হচ্ছে গিয়ে বিপরীত পত্তঙ্গিলা বলে, ঠিক আছে? সিংহ বাহিনী মানে সিংহমুখী দেবী। আচ্ছা। তার পুজো পাঠ করা হয়, সেটা হচ্ছে গিয়ে এই যে চৈত্র সংক্রান্তির দিন তার পুজো করা হয়। সেই পুজোর সময় কিছু কিছু রিচুয়ালস থাকে। সেই রিচুয়ালস যদি, বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে, যদি পুরুষরা কানে তুলো না দিয়ে রাখে, পুরুষের বিশাল বড় ক্ষতি হবে। অনেকে বলে না মায়াঙ্গে খালি মহিলারা থাকে, পুরুষ থাকতে পারে না, পুরুষদেরকে বন্দি করে রাখে, নিশ্চয়ই শুনেছেন এটা। সেম ভাবে এই গল্পগুলো কিন্তু বাস্তব, রিয়েল ফ্যাক্ট। আচ্ছা, মানে যা ঘটে তার কিছু তো ঘটে, কিছু না 80%ই ঘটে ওখানে। দেখুন সচরাচর আমার সাথে অনেক, যারা আমি কলকাতায় তো আসি, ঠিক আছে, প্রতি মাসেই আসি, অনেকেই আমাকে বলে মায়াং নিয়ে যাবেন, ঠিক আছে? আমি পরিষ্কার বলে দিলাম যে মায়াংয়ের সঠিক যদি মায়াং যেতে চান, আর আপনি যদি নর্মাল মায়াঙ্গে যেতে চান, আপনি এখানে ট্রেন ধরুন, আপনি চলে যান, আমার কিছু। আর আমার যে গুপ্ত মায়াঙ্গে যেতে গেলে আপনাকে ওয়েট করতে হবে বছরে একবার কি দুবার, তাও এটা গভর্নমেন্ট থেকে পারমিশন হয়, তারপর সেখানে নিয়ে যাওয়া সম্ভব। ও মানে এমনি ঘুরতে যাওয়া যাবে না? না, সেখানে আপনার পাসপোর্ট কপি লাগবে, পাসপোর্টের কপি আর অনেক কিছু ডিটেলস আপনার লাগবে। সেই ডিটেলস এর ফর্ম ভরতে হবে, তারপর ওই জায়গায় যেতে পারবেন। বাই চান্স আপনার কোনো জন্তু জানোয়ার মেরে দিল, তার দায়ী কি নেবে? মানে অপারেশনের মতো বন্ডে সাইন করার মতো অবস্থা। আচ্ছা আচ্ছা, তার মানে এই যে আসাম ঘুরতে গিয়ে অনেকে যে মায়াং যেটা দেখে, এটা তার মানে কিছু নেই। এটা যদি আমরা ধরি, মানে পুরো কলকাতার একটা কোণা, মানে বাকিটা পুরোটাই হিডেন একেবারে। বাকিটা পুরোটা রহস্যময়। এত রহস্য, মানে রহস্য খুঁজে পাওয়া মুশকিল আছে। আচ্ছা, একটা কাহিনী আমি শুনেছিলাম মায়াং নিয়ে, সেটা হচ্ছে যে মায়াঙে যারা থাকে, মানে ছোট থেকে বড় সবাই বশীকরণ, কালা জাদু এইসব করতে যায়। দেখুন মায়াঙে কালা জাদুর কথা বলছেন, কালা জাদু কি? কালা জাদু মানে কি? হয়তো ব্ল্যাক ম্যাজিক মানে কালা জাদু, এটা তোমার এটা বলবে, ঠিক আছে? সেটা না, কালা জাদু সেটা না। কালা জাদু হচ্ছে মায়াঙের কিছু দ্রব্য দিয়ে কিছু ক্রিয়া করা হয়। সেই ক্রিয়াগুলো করা হয় পুতুল ক্রিয়া। আমরা নিশ্চয়ই দেখেছি সোশ্যাল মিডিয়া, পুতুল ক্রিয়া খুব ভাইরাল। পুতুল ক্রিয়া দেখবে অনেকে, দেখবেন মাটির পুতুল বানিয়ে বা মোমের পুতুল বানিয়ে কাজ করছে, বিশেষ করে ময়দার পুতুল, ঠিক আছে? সেখানে হয় কি, শ্মশানের যে কয়লাগুলো হয়, অপঘাতে মৃত্যু ব্যক্তির চিতার ছাই, সেই ছাইকে তার সাথে
ওই শ্মশান ঘাটে যে কাদা মাটি হয়, সে মাটির দ্বারা পুতুল করতে হবে, ঠিক আছে? সেই আচ্ছা। পুতুল দিয়ে ব্ল্যাক ম্যাজিক করা যায় কিছু, ঠিক আছে? সেখানে বশীকরণ, স্তম্ভন, মারণ, উচ্চাটন, বিদ্বেষণ সবই সম্ভব। তার জন্য কিছু কিছু জিনিস দরকার হয়। কেউ যদি যদি বৈধ কিছু করতে চায় খুব ভালো হবে, যদি অবৈধ কিছু করতে চায় তার সর্বনাশ। অবৈধ কিছু করতে চাইলে সর্বনাশ হয়ে যাবে, তার সর্বনাশ হবেই। তার জন্য কিছু তিথি নক্ষত্রের আছে, আর সেই কাজটা করতে হবে ঠিক দুপুরবেলা, হয় দুপুরবেলা না রাত্রে 12টা থেকে 3টার মধ্যে, ব্রহ্ম মুহূর্তে নয় কিন্তু। ও সব তন্ত্র ব্রহ্ম মুহূর্তে প্রয়োগ করা যায় না। আচ্ছা, এই বিষয়গুলো কিন্তু অনেকে জানে না আমার মনে হয়। আসেনি, ক্যামেরার সামনে আসেনি। আমাদের দেখুন নর্থ ইস্টে যারা থাকে, আমি একমাত্র আমি বা 1-2 জন হতে বা আসতে পারে ওয়েস্ট বেঙ্গলে, ঠিক আছে, বা বাইরে যেতে পারে, কারণ কেউ বেরোয় না, সবাই চাষবাস নিয়ে ব্যস্ত থাকে। আমাকে একটা কথা আমার দাদু বলেছিল, সবার উপকার করো, তার জন্য আমি বেরিয়ে আছি। আচ্ছা, আপনি তো এত জায়গায় যান, প্রায় 80% স্টেট আপনার ঘোরা, তো কোথাও গিয়ে আপনার মনে হয় যে মায়াং কেন সবার থেকে সেরা? সেই কথাটা বলতে গেলে যেমন বেনারসের কথাই বলি। হ্যাঁ বেনারসের যেমন ফেমাস ঘাট মণিকর্ণিকা ঘাট, হ্যাঁ সেখানে নানা রকমের তন্ত্রক্রিয়া, বিভিন্ন ধরনের অঘরীরা ক্রিয়া করে, ঠিক আছে? দেখুন অঘরীদেরও কাছে কিছু বিদ্যা আছে, যেটা আমি এক জায়গায় করি, দেখতে যাই। সেটা হচ্ছে আমরা যদি সাউথ ইন্ডিয়া যাই, সাউথ ইন্ডিয়া কিন্তু জল পাওয়া যায়, জল পাওয়া যায় না। সাউথ ইন্ডিয়া দেখবেন, মোবাইলের মধ্যে রিলস দেখতে পারবেন, মানে জলের জন্য নারিকেল দিয়ে একটা পরীক্ষা করে। আচ্ছা, হাতের মধ্যে একটা নারিকেল লাগবে, যেই জায়গায় জল আছে, জলের স্তর আছে, সেই জায়গায় অটোমেটিক নারিকেলটা দাঁড়িয়ে যাবে। আচ্ছা, তার জন্য কিছু ব্যক্তি রাখবে, সে ব্যক্তির সেটা একটা অঘরীর কাছে আমি দেখি, ও খুব বলতেছে। আমি গেলাম, কারণ আমি বেনারসে ছিলাম, বেনারস থেকে পড়াশোনা আমি করেছি, বেনারসে আমি ছিলাম, বহুদিন ছিলাম, তাই বেনারস সম্বন্ধে একটু হলো নলেজ আছে। অঘরীটা খুব বলছে, কলকাতারই সম্ভবত হবে ভদ্রলোক, মানে কারণ বেনারসের 80% লোক, যখন আমি বেনারসে থাকতাম তখন আমি ইনসাল্ট করতো, ঠিক আছে, ওখানকার লোকে, ঠিক আছে, তুমি বাঙ্গালকে আদমি হো, রাত মে চাল খাতে হো। আর হায়দ্রাবাদে যখন গিয়েছিলাম, তখন হায়দ্রাবাদ মানে সেকেন্দ্রাবাদ স্টেশনে নামার পর বলতেছে এক কুলি, তুম আসাম সে হ্যাঁ, তুম কালা জাদু জানতে হো, ছুয়ো মত, কালা জাদু কর দেনা। মানে এত বড় আতঙ্কে থাকে এদিকে লোকেদের যে ছুলেই কালো জাদু হয়ে যাবে। সেই সময় যে ইউপির ভদ্রলোক অঘরীকে বলে যে আমি এই ক্রিয়াটা করি, এই ক্রিয়াটা করে আমরা জল দেখি। আমি পরে বললাম, এটা যদি আপনি গুয়াহাটিতে যান বা আসামে যান বা মায়াঙে যান, 80% বাচ্চারা এটা পারে। এটা বা নোরা ঘুরিয়ে বান কাটানো। নোরা তো আমরা দেখি বিয়েতে যে নোরা ইউজ করে, বা বাড়িতে রান্না করে শিলনোড়া, সেই শিলনোড়া দিয়ে নোরার উপর বসবে, কিছু মন্ত্র আছে, নোরা ঘুরে ঘুরে সেই বানটাকে কেটে দেবে। কোনো হোমের দরকার নেই, কোনো যজ্ঞের দরকার নেই, মানে অগ্নি ছাড়াই হয়ে যায়। হ্যাঁ, অগ্নি সংযোগ ছাড়াই। তন্ত্রে অগ্নির দরকার হয় না সব সময়। এই কথাটা আজ বলে দিলাম। আজ পর্যন্ত কেউ মনে ওপেন মিডিয়া কেউ বলেনি যে তন্ত্র করতে গেলে হোম করতে হবে, 5 কিলো কাঠ পুড়তে হবে, 10 কিলো কাঠ পুড়তে হবে, এক্সেট্রা এক্সেট্রা। অগ্নি সংযোগের দরকার হয় না। আর ওখানের কিছু কিছু যে কবচগুলো আছে, সেই কবচগুলো খুব পাওয়ারফুল কবচ। সেই কবচগুলো যদি কেউ সচরাচর ধারণ করতে পারে, তার অনেক ভালো দিকে ভালো হবে। আচ্ছা, মানুষের উপর যেন আমি যদি বলি মায়াঙের বিভিন্ন ধরনের সমস্যাগুলো হয়, তাহলে একটা ঘটনা বলি। ঘটনা কি বলা যায়? একদম একদম। ঘটনাটি হচ্ছে ভারতবর্ষের একদম শেষ সীমানায়, 7 সমুদ্র 13 নদীর ওই পারে। মানে কোন জায়গায় বলুন তো? আন্দামান। আচ্ছা, ব্যক্তি সাধারণত ঘুরতে আসে, বা তার বাবা মারা গেছে, মারা যাওয়ার পর আমরা কি করি, গয়াতে যাই পিণ্ডদান করতে। যথারীতি সে, তার ছেলে, মেয়ে, 4 জনই তারা আসে প্রেত গয়াতে পিণ্ডদান করার জন্য। পিণ্ডদান করার পর দেখবেন প্রেত গয়া একটা গাছ আছে, বট গাছ, অক্ষয় বট যাকে বলা। সেই বট গাছের মধ্যে যারা মারা যায়, যদি মোবাইলের মধ্যে রিলসে দেখবেন, ছবি দিয়ে আসে, ছবি ঝুলিয়ে দিয়ে আসে, ঠিক আছে। সেখানে কিছু কিছু জিনিস আছে, ভুল করা যাবে না, ঠিক আছে। যখন তারা পিণ্ডদান করে ফিরছিল, ওর যে মেয়েটি আছে, মেয়েটির কাছে কেউ টাকা চাচ্ছিল। এই সবার উদ্দেশ্যে একটা কথা বলবো, গয়াতে গেলে কেউ কোনো কিছু চাইলে না করবেন না, এটা কিন্তু বড় ভুল। এর জন্য আমি প্রত্যেককে বলি, আপনার সমস্যা আছে, একা যাবেন, ফ্যামিলিকে নিয়ে যাবেন না।
আর উনি যথারীতি দেখুন আন্দামান থেকে আসছে, মানে অনেক অনেক ফ্যামিলিকে নিয়ে চলে এসছে, যথারীতি ফ্যামিলি গল্পটা গেল, ঠিক আছে। মেয়েটার কাছে 10 টাকা 5 টাকা কেউ চায়, ঠিক আছে। মেয়েটি বলে আমার কাছে টাকা নেই, মেয়েটির কাছে ছিল, ঠিক আছে। মেয়েটি কিন্তু বাচ্চা নয়, অ্যাডাল্ট মেয়ে। আচ্ছা, বাচ্চা মেয়ে হলে আমি ছেড়ে দিতাম, ঠিক আছে, কারণ ভদ্রলোক যে ছিল, ভদ্রলোক 60+ এজ, মানে 60 বছর ঊর্ধ্বে। ওনার স্ত্রীরও প্রায় 56-57 বছর বয়স, ওনার ছেলের বয়স 23 বছর, মেয়ের বয়স 26 বছর। একটা 26 বছরের মেয়ের কাছে 10-20 টাকা, 20 টাকা, 50 টাকা। যে ভদ্রলোক, একটা ভদ্রলোক বা ভদ্র মহিলা কেউ এসে কিছু চেয়েছিল, ঠিক আছে, 10 টাকা কি 5 টাকা চেয়েছিল কিছু খাবে, ঠিক আছে, সে দেয়নি। একটু পরে যে ব্যক্তিটি চেয়েছিল সে অদৃশ্য হয়ে যায়। সে একটা মেয়েটি একটা ভয় পেয়ে যায়, আচ্ছা, আচমকা একটা ভয় পেয়ে, কি আমার কাছে টাকাটা ছিল, লোকটা নেই, লোকটা অদৃশ্য হয়ে গেল। সেই ভয়টা তার কাজ করে। ভয়ে কাজ করলে সেই সময় আরো একটা বিশাল বড় ভুল, তারা ফিন্ড দিয়ে মাছ খেতে হয়, শ্রাদ্ধ শান্তির পর মাছকে মৎস্যমুখী করতে হয়। হ্যাঁ, সেম ভাবে তারা মাছ দিয়ে জাংলা বাবু খুব ভালো করে পেট পুরে তৃপ্তি করে খাওয়া দাওয়া করলো, ঠিক আছে। তৃপ্তি করে যথারীতি তারা 2 দিন কি 3 দিন পর তারা বাড়ি চলে যায়, মানে আন্দামান চলে যায়। আন্দামান চলে যাওয়ার পর মেয়েটির হঠাৎ করে নানা রকমের সমস্যা দেখা যাচ্ছে। মেয়েটি রাত করে আচমকা লাফালাফি করছে, মানে বাড়ির যাকে তাকে খেতে পারছে না, বাড়ির যাকে তাকে মেরে দিতে চাচ্ছে, থাল ছুঁড়ে মারছে, মানে একটু সাইকো প্রকৃতির হয়ে গেল। এই নিয়ে আন্দামানে মন্দির খুব কম, মন্দির খুবই কম, ঠিক আছে। আন্দামানে প্রচুর বাঙালি আছে, কিন্তু মন্দির বা ভালো প্রখ্যাত তান্ত্রিক বা জ্যোতিষী নেই বললে চলে। ওখানে যে মন্দির ফন্দির বা মসজিদ ফসজিদ আছে সেখানে একটু এদিক ওদিক ঝাড়িয়ে ফাড়িয়ে এনেছে, যথারীতি যেই সেই, একদিন ঠিক থাকে 2 দিন ঠিক নেই। ঘটনাটি ছিল অক্টোবর মাসের, মানে পুজোর আগের ঘটনা। সমুদ্র মহালয়ে মনে এসেছিল, চলে যায়। 1 মাস গেল, 2 মাস গেল। ঘটনাটি যখন বাড়াবাড়ি শুরু হলো বকুল অমাবস্যা থেকে। আচ্ছা, বকুল অমাবস্যা থেকে মেয়েটি একটু পাগলামি শুরু করেছে, মানে সমস্ত নিজের ড্রেস ফ্রেস খুলে ফেলছে, পুরো নেকেট হয়ে যাচ্ছে, ঠিক আছে। বাড়িতে যাকে পাচ্ছে তাকেই মারধর করছে। বিরক্তিকর সমস্ত চিন্তায় পড়ে গেল। চিন্তায় পড়ে যাওয়ার পর ওখানে আমার এক পরিচিত ক্লায়েন্ট রয়েছে, তার সাথে তার গল্প হয়। তার ওখানে হলো গিয়ে ট্রান্সপোর্টেশনের বিজনেস আছে, আর ওয়াটার সাপ্লাই, মানে যে মিনারেল ওয়াটার গুলো হয় না, ওয়াটার সাপ্লাইয়ের বিজনেস রয়েছে। যথারীতি তার সাথে আলোচনা করে যে আমি এই সমস্যা আছে, বড় সাইকোলজিস্ট দেখিয়েছি, কোনো কিছু কাজ হচ্ছে না। যথারীতি তখন ভদ্রলোক বলছে যে ওনার নাম্বারটা একটু দেওয়া যাবে, একটু কথা বলে দেখবো। যথারীতি ওই ভদ্রলোক দিয়ে দেয়, ঠিক আছে। ওনার মিসেস অতটা বিশ্বাস করতো না, ওনার যে মিসেস ছিল অতটা বিশ্বাস করতো না, মানে মেয়েটির মা থাকে না, আজকের মডার্ন অনেকেই মডার্ন মানুষ আছে, অনেকেই বিশ্বাস করতে। দেখুন, তন্ত্র অদৃশ্য হলো সত্য, আমি শুরুতেই বলেছি। সেম ভাবে বিশ্বাস করছিল না। হঠাৎ করে রাত থেকে উনি কি হলো যে উনার একটু অন্যরকম অসুবিধা হচ্ছে। তারপর ভদ্রলোক করলো কি, না নাম্বার যখন নিয়েছে একটু যোগাযোগ করে দেখি। ভদ্রলোকের সাথে যোগাযোগ করলো। আমি ওনাকে বললাম, দেখুন আমার তো আন্দামান যাওয়া আমার পক্ষে সম্ভব নয়, আপনাকে আসতে হবে। যথারীতি কোথায় আসতে হবে, আমি যথারীতি বললাম যে আপনি এত দূর যেতে পারছেন না, আপনি তারাপীঠে আসুন। আমি বললাম আপনি গুয়াহাটিতে আসুন, গুয়াহাটিতে আমি যেতে পারছি না, আমি কলকাতাতে যাই। কলকাতা কিভাবে হবে, আপনি তারাপীঠে আসতে পারবেন কি? যথারীতি সে তারাপীঠে আসে। তারাপীঠে আসার পর মেয়েটিকে যখন আমি দেখি, মেয়েটির অবস্থা খুবই শোচনীয়। তখন এই যে দর্পণ বললাম, সেই দর্পণের মাধ্যমে আমরা দেখা গেল যে মেয়েটির উপর যে ভদ্রলোক টাকা চেয়েছিল সে কোনো একটা অতৃপ্ত আত্মা, ঠিক আছে। সে কোনো খাবার কিনতে গিয়ে সে মারা গিয়েছিল, তাই ওখানে যারাই আসে তার কাছে খাবার চায়, টাকা। হ্যাঁ, যদি টাকা দিয়ে দেয় তাহলে বেঁচে যেত। ও টাকা দেয়নি, কিছু বলে দিয়েছে সম্ভবত। আজকালকার সবার তো শর্ট টেম্পার, কিছু বলে দিয়েছে উল্টো পাল্টা, সেটাই হয়ে গেছে। সেম ভাবে মেয়েটির উপর যা ক্রিয়া হয়ে গেল, বল ঠিক আছে আপনারা এসছেন, খাওয়া দাওয়া করুন, থাকুন, আমি দেখছি। আমি ভদ্রলোকের মেয়ের বাবাকে বললাম, আপনি রাতে 3টার সময় উঠবেন, শ্মশানে যেতে হবে, একটা সরা কিনে নিয়ে আসবেন, সর্ষে কি কালো সর্ষে, সাদা সর্ষে, কর্পূর আর শুকনো লঙ্কা, লেবু আর পেরেক কিনে নিয়ে আসুন। আপনি এগুলো রেডি রাখুন, পারলে একটু পাটকাঠি আর 4-5টা মোমবাতি আর বাতাসা রেডি রাখবেন। যথারীতি
সব রেডি রাখে। রাত্রে 3টার সময় মানে ভদ্রলোক খুব সমস্ত রকম ভয় পাচ্ছে। আর তারাপীঠ 3টার সময় আজকের ডেটে যাওয়া মানে প্রচন্ড পুলিশ কিন্তু টহল দেয় এখন। আগে এরকম ছিল না, কারণ তারাপীঠ তো আমরা আজকে থেকে আসছি না, ছোটবেলা থেকে আসছি। তো তারাপীঠে এখন যেটা হচ্ছে, তারাপীঠে দেখুন ভালো যেরকম আছে খারাপও আছে, নানা রকমের। শ্মশানে বিশেষ করে কি হয় আজকাল বলুন তো, প্রেম করতে চলে যায় ছেলে পেলে। হ্যাঁ, শ্মশানে যে প্রেম করতে আমরাই তারাপীঠ যে পার্ক আছে, পার্কে যদি রাত্রে যান দেখবেন প্রেম করতেছে বসে বসে। এটা খুব ভালো কথা বললেন, মানে মজার একটা কথা জানলাম আজকে পডকাস্টে। 3:30 সময় আমার যে ক্লায়েন্ট ছিল তারা বাড়িয়েছে, সেম রাস্তা যাচ্ছে, কি সুন্দর গল্প করছে। মানে শান্তির পবিত্র জায়গা। অন্ধকার অন্ধকার, বাঁশবাগান গুলো বাসে হেলে আছে, ঠিক আছে, মনের সুখে অন্ধকার। ওই জন্য এখন পুলিশ থাকে, টহল দেয়। আচ্ছা, কারণ এদিকে তো পাবলিকে সারা দুনিয়া যাতায়াত না, সারা দুনিয়ার। 3টের সময় আমরা বেরিয়েছি, বেরোনোর পর আস্তে আস্তে হেঁটে হেঁটে বামদেব ঘাট হয়ে আমরা ঢুকলাম শ্মশানে। যথারীতি আমি ভয় পেলে কিন্তু সমস্যা, ভয় পাবেন না। উনি গেল, উনার শালা গেল, আর একজন মনে হয় আমাদের হোটেলের ম্যানেজার সম্ভবত গিয়েছিল। কারণ হোটেলের যে ম্যানেজার আছে সে সবসময় আমাদের পিছনে পড়েই থাকে, ঠিক আছে। এরকম আমরা না গেলে ফোন করে, আপনি আসলেন না, কবে আসবেন। সেম 3টের সময় আমরা গেলাম, যাওয়ার পর আমি বললাম এই যে কিছু কিছু ক্রিয়া আমি বললাম ওনাকে, আমি কিছু করিনি, আমি ওনাকে বলে দিলাম এই জিনিসগুলো আপনি করে আসুন। যথারীতি উনি করে আসে। করে আসার পর আমি বললাম পরের দিন ছিল হচ্ছে শনিবার প্লাস পূর্ণিমা, আজকে কাজগুলো করা হবে। মেয়ে পুরো লাফালাফি ঝাপাঝাপি, মানে দড়ি দিয়ে বেঁধে রাখার মতো অবস্থা। ওখানে দেখবেন তারাপীঠে দেখবেন হচ্ছে লোক ঘুরে বেড়ায়, গাড়ি ধোয়, গাড়ি মুছে, পালিশ করার লোক, ঠিক আছে। অনেক দূরে লোক ধরে নিয়ে আয়, এটা ধরে রাখতে হবে, তাহলে কাজ করা যাবে না। যখন আমরা কাটান শুরু করলাম প্রায় 4.5 ঘন্টা। আচ্ছা, কাটান করার সময় মানে ওর যে নখ আছে, মেয়েটি নখ প্রচন্ড বড় বড় করে রেখেছে। আর নখ তো কি বলে এটাকে এক্সটেনশন করে, ঠিক আছে, ওগুলো তো আরো ডেঞ্জারাস, ওটা প্রচন্ড ধার হয়, ঠিক আছে। মানে যেই যাচ্ছে তাকে মানে আঁচড় দিয়ে দিচ্ছে, মানে কামড়ে দেওয়ার মতো অবস্থা। প্রথমে মাকে কামড়ে দেয়, বাবাকে কামড়ে দেয়, তারপর লোক দুটোকে কামড়ে দেওয়ার চেষ্টা করে, ঠিক আছে। তারপর 4 জনে মিলে ধরে বেঁধে ওকে বসানো হয়। এই জায়গায় একটা খুব ভালো জিনিস বা একটা খারাপ জিনিস লাগে এই ভূত প্রয়োগে, জানেন কি? সচরাচর এটা পাওয়া যায় না। কি? পাট চেনেন? পাট, হ্যাঁ পাট গাছ, এখনই তো পাটের সিজন। পাট গাছটা হলো কাটার পর পাটটাকে তো পচায়, জলের মধ্যে দিয়ে রাখে। ওই পচা জলের গন্ধ কেমন হয়? বিভৎস। হ্যাঁ, সেই গন্ধযুক্ত জল সেই জায়গায় লাগবে। ও বাবা, সেই গন্ধযুক্ত জল লাগবেই। আচ্ছা, সেটা ভয়ঙ্কর গন্ধ। হ্যাঁ, ভয়ঙ্কর গন্ধ হলে সেটা দরকার। সেই জল আর নিম পাতা, মানে সেই গঙ্গা জল দিয়ে তাকে দিতে হবে না, ঠিক আছে। সেই জলকে মন্ত্রভূত করে, মানে আমরা যেমন গঙ্গা জল ছিটাই ঘরের মধ্যে কুশাকুশি দিয়ে নিয়ে, ঠিক আছে, সেরকম করে সেই নিম পাতা দিয়ে সেটাকে ছিটাতে হবে। ছিটাচ্ছে, যথারীতি ছিটাচ্ছে। আর মেয়ে তো চিল্লাহাল্লা যে চা খুশি বাড়ছে। 4.5 ঘন্টা 5 ঘন্টা করার পর যে আত্মারা গেছিল সেটাকে ক্লিয়ার করা যায়, ঠিক আছে। সেই জায়গায় আরো একটা জিনিস লাগবে, কারণ। এখন কারণ কথা মানে আসলে মানুষের মাথায় আসে কিন্তু মদ, কারণ কিন্তু সেটা নয়। আচ্ছা, ডিফারেন্স আছে। কারণটা কি? কারণ হচ্ছে ডাবের জল, আদা কুচি আর তামা ঘষতে হবে, সেইটাই হচ্ছে অরিজিনাল কারণ। কারণ মানে একটা রেড লেভেলের 750, একটা ব্যান্ডাজ প্লেটের 750 নয়, এটা হচ্ছে রিয়েল কারণ। আচ্ছা, কারণ আজকালকার অনেক বাবারা আছে তো রেড লেভেলের 750 অনেক কারণ হয়ে গেল, হ্যাঁ একটু কাজ হয়ে যাবে, চলে যা, সেটা নয়, এই কারণ। আচ্ছা, সেই কারণ দিয়ে সেখানে সেই আত্মাটাকে, যে কোনো আত্মাকে মানে উদ্ধার করার জন্য কারণ দরকার। আর ওই জলটা দরকার, ওই জলটা না হলে কোনোদিনও হবে না। আর যদি পাওয়া যায় 7 সমুদ্রের জল, এখন অনেকে বলে 7 সমুদ্রের জল পাবো কোথায়? খুব এক্সপেন্সিভ বলা যায়, আর কালেক্ট করা খুব খুব মুশকিল, ঠিক আছে। আমি যদি দেখা যায় আমার ঘরে, যদি দেখা যায় নিয়ার অ্যাবাউট আমার ঠাকুর ঘরে যে দেখেছে, ঠাকুরের পাশে ভ্যারাইটিস জলের বোতল, মিনারেল ওয়াটার 1 লিটারের বোতলগুলোতে বিভিন্ন ধরনের জল মার্কার দিয়ে লেখা আছে এটা অমুক জল। মানে আমি যেখানেই যাই না কেন, যে কোনো সমুদ্রে যাই না কেন, সমস্ত সমুদ্র থেকে আমি জল কালেক্ট করি। ধরুন আমি দীঘাতে গেলাম, দীঘা থেকে একটা জল কালেক্ট করে নিয়ে আসলাম, পুরীতে গেলাম, পুরী থেকে একটা কালেক্ট করলাম,
ভাইজ্যাক গেলাম, ভাইজ্যাক থেকে 3টা হয়ে গেল, সেরকম করে 7টা সমুদ্রের জল কালেক্ট করলাম, ঠিক আছে, সেটা খুব ভালো। বা যেই গাছে সুইসাইড করে কেউ মারা গেছে, সেই গাছের তলার মাটি বা সেই গাছের শিকড়, কথাতেই আছে বিষে বিষে বিষক্ষয়। সাপে কামড়ালে সাপের অ্যান্টিভেনম আমরা দিই, বাট এর মধ্যে সাপের বিষ কিন্তু থাকে। সেম ওই জিনিসটা দরকার, তাহলে কি হবে, আত্মার একটা আত্মার একটা আত্মাকে কামড়াকামড়ি করে বেরিয়ে যাবে। আচ্ছা, এটা সবাই জানে না, সবাই বলে হোম করব, যাগ করব, যজ্ঞ করব, সবকিছু করে ফেলবো, সব হয়ে যাবে। কারণ আমি অনেকেই দেখেছি হোম যজ্ঞ করেও লাস্টে রেজাল্ট আসেনি। ঠিক, এটা একদম ঠিকই বলেছেন। অনেকেই বলে যে হয় না কিছু কাজ। তারাপীঠে গিয়ে লাখ লাখ টাকার হোম যজ্ঞ করে ইয়ে করেছে। আপনি কামাখ্যায় যান, অনেকে বলে কামাখ্যায় গিয়ে হোম করছি, ঠিক আছে, রিয়েল ফ্যাক্টটা বলে দেয়। কামাখ্যায় আপনি গিয়ে দেবেন, কামাখ্যা কোথায় হোমটা হয়। কামাখ্যায় আসাম গভর্নমেন্ট হোম করতে দেয় না, একমাত্র বগলা মন্দিরে, সে মন্দিরের ভিতরে একমাত্র হবন হয়, আর সচরাচর হবন করতে দেয় না। হবন হয় আউটসাইডে। ধরুন আপনি একটা তান্ত্রিক, ঠিক আছে, আপনার মানে ওই পাহাড়ের মধ্যে কোন সাইডে একটা ঘুপচি আছে, সেই ঘুপচির মধ্যে বসে হবন করতে হবে। না না, ওই যেমন তারাপীঠ গর্ভগৃহের সাইডেই হোম যজ্ঞ চলছে, দামি দামি মদের বোতল সাজিয়ে রেখেছে, পূজা পাঠ করছে, শাড়ি মানে যা পাচ্ছে তাই দিয়ে দিচ্ছে, ঠিক আছে, 1 ঘন্টার মধ্যে 5টা যজ্ঞ করে ফেলছি, সেভাবে যজ্ঞ হয় না। আর সঠিক যদি যজ্ঞ করতে হয়, যজ্ঞে কজন লোক দরকার সেটাই জানে না। একটা যজ্ঞ করতে গেলে কটা বেদ আছে আমাদের? 4টে, উপবেদ 4টি, ঠিক আছে। একটা যজ্ঞ করতে গেলে যে যজ্ঞ কুণ্ড হবে, চারিদিকে 4 জন বসবে, যে মেন কাজ করবে, ঠিক আছে, সে উত্তর দিকে মুখ করে বসবে। আচ্ছা, ঠিক আছে, আর 4 জন তাদেরকে ধরে দাঁড়াবে। নিখুঁত বেলপাতা, অরিজিনাল ঘি, মানে একদম ওই আপনার ওই মোষের দুধের ঘি না, একদম রিয়েল গরুর দুধের ঘি, পঞ্চপল্লব। আমরা যেরকম ড্রাই ফ্রুট খাই, সেরকম ড্রাই ফ্রুট দরকার। আচ্ছা, সাজা পান। আপনি যে দেবতাকে দেখবেন, অনেকে মন্দিরে যায় গোটা ফল নিয়ে দিয়ে দেয়, আপনি গোটা ফলটা খান না, কেটে খান। মিষ্টিটা কি প্যাকেটে নিয়ে খাওয়া শুরু করে দেন, না প্লেটে নিয়ে খান? তাহলে দেবতাদের ক্ষেত্রে সেরকম কেন? তারপরে বলে দেবতা, আমি দেবতার কাছে যাই, দেবতা আমাকে এটা দিল না, সেটা দিল না। আমরা যাই তো দেবতার সাথে বিজনেস করার জন্য। রিয়েল কথা, আপনি আমাকে একটা চাকরি, মা তুমি আমার একটা চাকরি দাও, তাহলে তোমায় আমি সোনার নেকলেস দেব, সেটা নয়। দেবতাকে সঠিকভাবে পুজো পাঠ করতে হবে। সেই হবনের যে প্রয়োগটা বলে দিলাম, এটা হচ্ছে হবনের প্রয়োগ। যথারীতি 4 থেকে 4.5 ঘন্টা কাজ করার পর কাজটা কমপ্লিট হয়। কমপ্লিট হওয়ার পর মেয়ে শরীরটা রিলিফ পায়। আর এইসব ক্ষেত্রে আমি দেখেছি প্রত্যেকটা ক্ষেত্রেই রিলিফ পাওয়ার 1/2 ঘন্টা পর মেয়েটা বলে, আপনি কে? আমাকে দেখে, আপনি কে? আমি এখানে কেন? আমি তো বাড়িতে ছিলাম। মানে ওর সাথে 2-3 মাস ঘটে যাওয়া বা যে কদিন ঘটে যাওয়া, তার মস্তিষ্কে নেই কোথা থেকে এটা আসছে, কোথায় যাচ্ছে। মানে তারপর আমি বললাম যে আপনাদের বাস্তুটাকে বন্ধন করে দিচ্ছি, মেয়েটির শরীর বন্ধন করে দিলাম, এবং আবার বারবার করে। আর বিশাল বড় একটা রিয়েল একটা কথা বলে দিই, সেটা প্রত্যেকে জানা দরকার। আজকে ডেটে মা বোনেরা প্রত্যেকে, ঠিক আছে, প্রত্যেককেই বলি, চুল সবসময় ছেড়ে যাবেন না। সবচেয়ে নেগেটিভ দেখেন, আমরা কারো কাছে গেলে আশীর্বাদ না মাথাটা এমন করে নিচু করি না, তাহলে আশীর্বাদ মাথা চুল দিয়ে আসছে। চুলটা খোলা থাকলে নানা রকম নেগেটিভ এনার্জি কিন্তু চলে আসে। ধনাত্মক যেমন আসে, ঋণাত্মক আসে, দুটো মিলে, পজিটিভ আর নেগেটিভ। পজিটিভ নেগেটিভ না, তাহলে লাইটটা জ্বলতো না, কম্পিউটার ক্যামেরা কিছু চলতো। পজিটিভ নেগেটিভ দরকার, না হলে কিচ্ছু চলবে না। আচ্ছা, 2026-এ দাঁড়িয়ে অনেকেই বলে যে এইসব কিছু হয় না, তাহলে আপনি কি বলবেন? দেখুন, যদি সায়েন্স আজ পর্যন্ত প্রমাণ করতে পারেনি যে কিছু নেই, তাহলে যখন চন্দ্রযান লঞ্চার হলো, তারা তিরুপতি বালাজিতে গিয়ে পুজো কেন দিল? নিশ্চয়ই দেখেছেন খবরে। তারা কেন দেবে? বৈজ্ঞানিকরা কেন যায়? তাহলে এত যদি কিছু না থাকে, তাহলে পদ্মনাভ স্বামী মন্দির নিশ্চয়ই নাম শুনেছেন। পদ্মনাভ স্বামী মন্দির 5টা দরজা খুলেছে। খোলার পর যারা ওই ডিপার্টমেন্ট যারা খুলেছিল, প্রত্যেকেই কেন 10 থেকে 15 দিনের মধ্যে মারা যায়? শরীরে আগুন লেগে বা সুইসাইড করে অপঘাতে। আর একটা দরজা আছে, এখনো খুলতে পারছে না। কথাতেও আছে যে ওই দরজা খুললে পরে ভারতবর্ষকে 7 দিন চালানো যাবে, এতই ধন সম্পদ আছে। কিন্তু ওইটা খুলতে গেলে গরুর মন্ত্র, ঠিক আছে, গরুর মন্ত্র পাঠ করতে হবে, বিষ্ণুর উপাসক হতে হবে। এত বড় বিষ্ণুর উপাসক কোথায় আছে? উপাসক নেই। খালি উল্টো পাল্টা হুটোপাটি করলে হয় না, সঠিক
জানতে হয়, সঠিক জেনে সঠিক প্রয়োগ করলে তৎক্ষণাৎ, যেরকম এই মেয়েটার ক্ষেত্রে যা হলো, কাজ করে দিলাম, রিলিফ পেলো, যতটুকু ইয়ে হয়ে যায়। এখনো আমার সাথে ফ্যামিলি টাচে আছে। আমাকে তো গত মাসে আমাকে বলেছে আপনি আসুন আন্দামান ঘুরে যান, আমি টিকিট পাঠাচ্ছি, চলে আসুন ঘুরে যাওয়ার জন্য। আমার সময় নেই, বুঝছে কথা। কারণ আমার রোজ কাজ থাকে, এদিকে ওদিকে ছুটে। আমি যদি মাসে যদি আমি বাড়িতে লাস্ট আমি গিয়েছিলাম, দেখা যায় যদি লাস্ট 6 মাস আগে, তারপর বাড়ি আমার যাওয়া নেই বললে চলে। যেখানে কাল ওখানে, আজকে বোম্বে, কালকে হরিয়ানা, কালকে গুজরাট, এবং ওগুলো চলছে। আর বিভিন্ন জায়গায় অনেক কিছু এক্সপ্লোর করতে পারি, অনেক মানুষের সাথে কথাবার্তা, ভালোবাসা, এটাই অনেক, এটাই আমার কাছে অনেক। যেরকম নেক্সট গিয়ে আসলাম হচ্ছে সোমনাথের খুব কাছে, দ্বারকা। আচ্ছা, আমাদের গোসাই ঠাকুরের আড্ডার দর্শকরা যদি আপনার সাথে যোগাযোগ করতে চায়, স্ক্রিনে তো নাম্বার যাচ্ছে, এই নাম্বারে যোগাযোগ করার কি কোনো নির্দিষ্ট সময় আছে বা কিভাবে যোগাযোগ? সকাল 9টা থেকে রাত্রি 9টা পর্যন্ত করতে পারে, কোনো অসুবিধা নেই। যদি ফোনে না পাই হোয়াটসঅ্যাপ করো, সবচেয়ে বেস্ট হচ্ছে হোয়াটসঅ্যাপ। এই নাম্বারে? হ্যাঁ, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারে। আমি যখন ব্যস্ত থাকলে ফ্রি অবস্থায়, দেখুন আমি অথবা ট্রেনে আছি, আমার তো আমি তো বড়লোক মানুষ না। আমার দেখবেন আজকে ডেটে জ্যোতিষী মানেই অনেকেই ভাবে তান্ত্রিক, মানে দামি দামি গাড়ি নিয়ে ঘোরাফেরা করে, ঠিক আছে। আমি এখন কিন্তু জেনারেলে চলাফেরা করি। আমি আসার সময় তো বললাম আপনাকে, লোকাল জেনারেলে এসেছি, এসে অটো করে আসলাম, কিন্তু পারতাম না ক্যাব করে আসতে। ঠিক। আচ্ছা, আমাদের সময় একদম শেষের দিকে, তবে শেষ করার আগে আপনাকে যে প্রশ্নটা করতে চাই সেটা হচ্ছে যে অনেকেই লেখে মায়াং সিদ্ধ, এই মায়াং সিদ্ধ ব্যাপারটা যদি আপনি বলেন। মায়াং সিদ্ধ মানে যেখানে যার জন্মস্থান, ঠিক আছে, সেই জন্মস্থানে সেই তন্ত্রটাকে যদি জন্মের থেকে যতদিন পর্যন্ত বংশ পরম্পরায় যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারে, তারাই হচ্ছে মায়াং সিদ্ধ। মানে এটা বংশ পরম্পরায় থাকতে হবে, ব্লাড কানেকশন, তাহলেই সেটা সিদ্ধ হবে, নাহলে মন্ত্রটাকে আমি সিদ্ধ করবো কি হবে? অত বড় আজকের ডেটে সবাই লিখে ফেলে আমি তারাপীঠ সিদ্ধ, আমি কামাখ্যা সিদ্ধ। মা তারাকে দেখতে কেমন? মা কামাখ্যাকেই বা দেখতে কেমন? মা কামাখ্যা তো পুজো হয় একটা, যদি বলা যায় একটা জনি, ঠিক আছে, মাতৃজনী, জনিপীঠ। মা কামাখ্যার তো কোনো দেবী মূর্তি নেই সেখানে, তাহলে 51 সতীপীঠের শ্রেষ্ঠ পীঠ, তাহলে তো মা কামাখ্যার দেবী দেখতে। দেখুন, মা কামাখ্যা যদি আমি যে এই যে চক্ষু দর্পণটা বললাম, চক্ষু দর্পণে প্রত্যেক দেবতাকে দেখা যায়। আপনাদের বেহালা পড়েছে তো? বেহালারই একটা ছেলে আছে, বেহালার ঠাকুরপুকুর, একটা ছেলে আছে, ট্রেনে আমার সাথে পরিচয় হয়েছিল। ছেলেটি সম্ভবত কোনো সেলস কোম্পানিতে চাকরি করে। তার খুব কৌতূহল, মানে ট্রেনে বসে না পাশের সিটে, আমি সবসময় সিঙ্গেল সিট নেই, জেনারেলে বসলে স্যার আমি স্টার্টিং পয়েন্ট থেকে, দরকার হলে ট্রেনটা যদি ছাড়ে হচ্ছে আপনার সাঁতরাগাছি, আমি উঠবো, ঠিক আছে, সাঁতরাগাছিতে আমি আছি, আমি কি করবো, হাওড়া থেকে ট্রেনটা ছাড়ছে, আমি হাওড়ায় চলে আসবো, ডাইরেক্ট ওখান থেকে বসলে আমি সিটটা নিতে পারবো। সেম ভাবে আমিও যাচ্ছিলাম, সম্ভবত আমি তারাপীঠ থেকে ফিরছিলাম, ও সম্ভবত কাজিরাঙ্গা ঘুরতে যাচ্ছে। আচ্ছা, কাজিরাঙ্গা ট্রেনটা আছে না, কাজিরাঙ্গা যায়, শিলঘাট টাউন কাজিরাঙ্গা এক্সপ্রেস, সে কলকাতা থেকে, সেই ট্রেনে সে ঘুরতে যাচ্ছে। যথারীতি কথোপকথন হয়, মানে প্রায় 16-18 ঘন্টা একসাথে থাকলে গল্প করতে করতে, ঠিক আছে, কোথায় কি করে না করে সমস্ত কিছু বেরিয়ে যায়, পরিচয় হয়। ওর খুব শখ আমি দেখবো, আমার খুব দেখার শখ। ও লাস্টে কি হলো, কাজিরাঙ্গা যাওয়া বাদ দিয়ে আমার সাথে নেমে বললো কামাখ্যায় নেমে, কামাখ্যা যেখানে আমার বাসস্থান আছে, আমার কামাখ্যা তো আমার একটা ছোট মোটো কুটির আছে, সেখানে আমার এখানে একদিন থেকে আমি বললাম এই সমস্যা আছে, তোর এখন হবে না। আমি ওর দেখা গেল ওর উপর তন্ত্রোক্ত ক্রিয়া করা আছে। ফার্স্ট অফ অল ওকে আমি বললাম এই জিনিসটা তুই খাবি, ঠিক আছে। আর অনেকটা বিশাল বড় একটা, আপনি নিশ্চয়ই শুনবেন, নাভি দিয়ে তন্ত্র, ক্ষতি করা থাকলে নাভি দিয়ে তন্ত্র বের করে, শুনেছেন নিশ্চয়? শিকড় বেরোচ্ছে, মিষ্টি বেরোচ্ছে, এটা বেরোচ্ছে। আচ্ছা, নাভি হচ্ছে মাতৃত্বের কানেকশন, মায়ের নারীর সাথে আমার নারীর কানেক্ট, মানে আমি যখন মাতৃগর্ভে ছিলাম সেই নাভি দ্বারা খাওয়া দাওয়া আমাদের গর্ভে এসছে, তাই তো, বা আমরা খেয়ে বেঁচে আছি। তাহলে সেই নাভি দিয়ে কখনো বেরোবে, এই শুকনো খটখটা নাভি দিয়ে। আমরা যদি বেশি কিছু খেয়ে নিই বা বদ হজম হয়, আমাদের কি হয়? বমি অথবা পটি, অথবা যদি বেশি বাথরুম, এর বাইরে তো কিছু নয়। তাহলে ভুলভাল মানুষ বলে দেখেন। ছেলেটাকে আমি বলি যথারীতি, ছেলেটা বলছে দাদা আমি 3 দিন পর্যন্ত বমি করেছি, ওকে কাটান করে দিলাম। কাটানে 2টো প্রসেস হয়, এই যে অনেক অঘরীরাই বলে আমরা ভস্মং করি, ঠিক আছে, ভস্মং, ঠিক আছে, ভস্মংটা কিন্তু এসেছে মায়াংতন্ত্র থেকে। আচ্ছা, ওয়াটার থেরাপি, এই জলের মধ্যে থেরাপি করা যায়। আচ্ছা, ওয়াটার থেরাপি নিয়ে এখন বিভিন্ন ইনস্টিটিউটের লোক বলছে ওয়াটার থেরাপি শেখানো, ওয়াটার থেরাপি শেখানো। ওয়াটার থেরাপি কি? ওয়াটার থেরাপি, ওয়াটার জলের মধ্যে জল মন্ত্রভূত করে দাও, জল পড়া বলে,
জল পড়া বাংলা কথা, ঠিক আছে। মায়াঙের আর একটা বিষয়, মায়াঙে এমন কিছু জিনিস হয়, যারা অল্প বয়সের ছেলে মেয়েরা আছে প্রেম করে, ঠিক আছে। প্রেমের জন্য মানে যাকে প্রপোজ করতে যাবে তাকে যে গিফটটা দেবে, সেই গোলাপ হোক বা চকলেট, সেটা যদি মন্ত্রপুত করে দেওয়া যায়, একসেপ্ট করবে, রিলেশন লাইফ টাইম থাকে। হ্যাঁ, আচ্ছা, এটা সচরাচর একদম খুব, কারণ আপনার ওই ছেলেটিকে, যে ছেলেটি বেহালার কথা বললাম, ও সেম ভাবে খায়, জল ফল খাওয়ার পর ও 15 দিন পর বাড়ি চলে আসে, 15 দিন পর ফিট হয়ে যায়। ফিট হওয়ার পরে 15 দিন পর ও ছুটি নিয়ে সাথে আবার তারাপীঠে দেখা করে ওর যা বিষয় বৃত্তান্ত ছিল দেখলো, তারপর বলতেছে আমি 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 একজনকে পছন্দ করি, আমি যতবার প্রপোজ করতে যাই আমার অ্যাকসেপ্ট করে না, তুমি আমাকে কিছু করে দাও দাদা। আমি বলছি ঠিক আছে, তো তোমাকে আমি কলকাতা নিয়ে যাচ্ছি, তুমি আমার মনে থাকবা, ঠিক আছে। ওখানে আসলাম, থাকলাম, বলছে আমি আজকে প্রপোজ করতে যাবো, আমাকে কোনো ব্যবস্থা করে দিতেই হবে। ওরা গোলাপ নিয়ে আসবি, আর তুই কি গিফট দিবি, গিফট নিয়ে আসবি, ঠিক আছে। আমি গোলাপটাকে যথারীতি মন্ত্রভূত করে দিই, সেটা নিয়ে যাওয়ার পর সে ইয়ে করে অ্যাকসেপ্ট করে, তার বিয়ে হয়ে গেছে। তাহলে কি হবে সম্ভব? সবই সম্ভব, অসম্ভবকে সম্ভব করা যায়। তা বলে অবৈধ কোনো জিনিস নিয়ে আসতে কিন্তু করবো না বাবা, পরিষ্কার কথা, বৈধ হতে হবে। তুমি সত্যি যদি ভালোবাসো, তাকে যদি সত্যিই চাও, দেখুন সে তার সাথে প্রেম করেছে, প্রেম করে বিয়ে করে নিয়েছে, তার কোনো নেগেটিভ চিন্তা ভাবনা ছিল না, অবৈধ কোনো চিন্তা ভাবনা ছিল না। তাই প্রত্যেকের উদ্দেশ্য হলো সঠিক প্রয়োগ যদি করা যায়, সব যে মায়াংতন্ত্র কথা বলে। ঠিক, অনেক অনেক ধন্যবাদ আমাদের এতটা সময় দেওয়ার জন্য, গোসাই ঠাকুরের আড্ডায় আসার জন্য। আজকের মতন গোসাই ঠাকুরের আড্ডা এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো পর্বে, নতুন কোনো এপিসোডে, নতুন কোনো বিষয় নিয়ে। আজকে আমাদের সাথে ছিলেন মহারাজ শ্রী জিৎ শাস্ত্রী, তার নাম্বার স্ক্রিনে আপনারা দেখতেই পেয়েছেন এবং ডেসক্রিপশন বক্সে নাম্বার তো থাকবেই, আপনাদের যদি যোগাযোগ করার হয় আপনারা যোগাযোগ করে নিতে পারেন। আজকের মতন শেষ করছি এখানে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন গোসাই ঠাকুরের আড্ডা। নমস্কার।